নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা প্র্যাকটিক্যাল কেস নিয়ে আলোচনা করব। হাওড়া শিবপুর থেকে সঞ্জয়বাবু জানতে চেয়েছিলেন, তিনি একজন রিটায়ার্ড পারসন, তার কাছে 5 লাখ টাকা আছে। এই 5 লাখ টাকা তিনি নাতির হায়ার এডুকেশনের জন্য ইনভেস্ট করতে চান। নাতি এখন ক্লাস 4-এ পড়ে, হাতে এখনও 7 বছরের মতো সময় আছে। তো তিনি কোথায় ইনভেস্ট করবেন? যখনই আমরা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করব, তখন 3টে জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো হলো রিস্ক, রিটার্ন এবং লিকুইডিটি। তো এই 3টে প্যারামিটার্সের উপর বেস করে আমি কতকগুলো ইনভেস্টমেন্ট অপশান সাজেস্ট করতে পারি এবং প্রতিটা ইনভেস্টমেন্ট অপশান থেকে আপনি টেন্টেটিভলি কত রিটার্ন পেতে পারেন এবং 7 বছর পরে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু কত হতে পারে সে বিষয়তে জানাতে পারি। এরপর ফাইনাল ডিসিশান যিনি ইনভেস্ট করবেন সেটা তার উপরেই আমি ছেড়ে দেবো। তো প্রথম যে ইনভেস্টমেন্ট অপশান আমাদের কাছে থাকছে সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং রিকারিং ডিপোজিটের কম্বিনেশন। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম 5 বছরের জন্য হয় এবং এখানে ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত এক লপ্তায় ইনভেস্ট করা যায়। এই স্কিমেতে কোয়ার্টারলি ইন্টারেস্ট পে আউট হয়, অর্থাৎ বছরে আপনি 4 বার ইন্টারেস্ট পাবেন এবং এই ইন্টারেস্ট পেইং ডেটগুলো হলো 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর এবং 1 জানুয়ারি। এবার যেহেতু অক্টোবরের আজকে 2 তারিখ চলছে, তো যদি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টটা খোলেন তাহলে নেক্সট যে ইন্টারেস্টটা তিনি পাবেন সেটা হলো জানুয়ারি মাসে। তো এই জানুয়ারি 2023-এতে যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টটা পাবার পর তারপর তিনি এই রেকারিং ডিপোজিটটা স্টার্ট করবেন। কারণ আমি ধরে নিচ্ছি যে তার কাছে এই 5 লাখ টাকাই আছে এবং এই 5 লাখ টাকা থেকেই তার ইনভেস্টমেন্টটা হবে। তো তিনি কি করলেন, এই অক্টোবর মাসেতে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম খুলে ফেললেন। এইবার এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে তিনি কোয়ার্টারলি ইন্টারেস্ট পাবেন 10,250 টাকা। এবার যে ইন্টারেস্টটা তিনি পেলেন সেই 10,250 টাকাকে তিনি 3 ভাগে ভাগ করে নেবেন। প্রতি ভাগে এলো 3416 টাকা। এবার এই 3,416 টাকা তিনি এই এসবিআইতে সিনিয়র সিটিজেনদের জন্য যে আরডি আছে সেই আরডিতে ইনভেস্ট করলেন। তো 5 বছর ধরে তিনি এই আরডিটা চালালেন। তো আরডিতে 5 বছরে তার টোটাল ইনভেস্টমেন্ট যেটা হলো সেটা হলো 2,04,960 টাকা এবং সেখান থেকে তিনি ইন্টারেস্ট পেলেন 40,762 টাকা। তাহলে টোটাল আরডি অ্যাকাউন্টে তার কত এলো? 2,45,722 টাকা। এবং দেখুন, এই যে আরডির যে টাকাটা, এটা কিন্তু সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকে যে ইন্টারেস্টটা আসছে সেই ইন্টারেস্টটাকেই কিন্তু আমি জাস্ট আরডিতে ট্রান্সফার করছি। আমি বাইরে থেকে কিছু কিন্তু টাকা এখানে অ্যাড করছি না। তাহলে 5 বছর পরে টোটাল কত অ্যামাউন্ট দাঁড়াবে? প্রিন্সিপাল যেটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ছিল সেটা তো 5 লাখ টাকা ফেরত আপনি পেয়ে গেলেন। তো সেই 5 লাখ টাকা আর ব্যাংকের আরডি থেকে আপনি পেলেন 2,45,722 টাকা। তো টোটাল এলো আপনার 7,45,722 টাকা। এবার 5 বছর হয়েছে, আপনার কাছে আরও 2 বছর সময় আছে, কারণ আপনি বলেছেন যে 7 বছরের জন্য ইনভেস্ট করবেন। তো এইবার এই 7,45,722 টাকা আপনি আরও 2 বছরের জন্য এসবিআইতেই এফডি করে দিতে পারেন। তো আগামী 5 বছর পরে এসবিআইয়ের এফডির কত রেট হবে আমি জানি না, তবু যদি আজকের ডেটেতে ধরি, আজকের ডেটেতে এসবিআইয়ের 2 বছরের এফডি রেট সিনিয়র সিটিজেনদের জন্য 7.5%। তাহলে এবার এই 7,45,722 টাকা যদি আপনি 2 বছরের জন্য এফডি করে দেন, তাহলে সেই এফডি থেকে আপনার ইন্টারেস্ট আসবে 1,19,481 টাকা। তাহলে 7 বছর পরে আপনার টোটাল অ্যামাউন্ট যেটা দাঁড়ালো সেটা কত হলো? 8,65,203 টাকা। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং রিকারিং ডিপোজিট এই কম্বিনেশান যদি আপনি করেন, কোনো ঝুঁকি না নিয়ে 7 বছর পরে আপনি পাবেন 8,65,203 টাকা। এবার এই কম্বিনেশানটা আপনি এসবিআইয়ের বদলে পোস্ট অফিসেও করতে পারেন, কারণ পোস্ট অফিসে আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টও খুলতে পারবেন। আবার পোস্ট অফিসে আপনি রেকারিং ডিপোজিটেও ইনভেস্ট করতে পারেন, কিন্তু পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের ইন্টারেস্টটা একটু কম আছে। এখানে আমি দেখলাম জাস্ট গতকালকে এটা চেঞ্জ হয়েছে, 6.5 থেকে 6.7 হয়েছে। তাহলেও আপনি এসবিআইয়ের কম্পারিজনে এটা কম আছে, কারণ এসবিআই 7%। এখান থেকে কিন্তু আপনার ওই ফাইনাল ম্যাচুরিটি অ্যামাউন্টটা একটু কম আসবে, সেই জন্য আমি এসবিআইয়ের কম্বিনেশনটাই নিলাম। এরপর সেকেন্ড যে অপশানটা সঞ্জয়বাবুর জন্য থাকতে পারে সেটা হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। কিছু কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলো কিন্তু সিনিয়র সিটিজেনদের লং টার্মের জন্য ভালো ইন্টারেস্ট দিচ্ছে। আমি কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা বলছি না, আমি এইচডিএফসি ব্যাংকের কথা বলছি। এইচডিএফসি ব্যাংক যথেষ্ট বড় এবং ভারতের লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক। তো এই ব্যাংকের এফডি আপনি যথেষ্ট নিরাপদ হিসাবেই কনসিডার করতে পারেন। এবার এই ব্যাংকেতে 5 বছর 1 দিন থেকে 10 বছর এই টেনিয়রের জন্য সিনিয়র সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট হলো 7.75%। তো যদি এবার এই 5 লাখ টাকাটা এই ইন্টারেস্টেতেই 7 বছরের জন্য এফডি করে দেন, তাহলে কি দেখতে পাচ্ছি
ইন্টারেস্ট পাচ্ছি আমি 3,55,700 টাকা। তাহলে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলিয়ে টোটাল এফডির ম্যাচুরিটি ভ্যালু আসবে 8,55,700 টাকা। এবার আপনার মনে হতে পারে এই যে অপশানটা, এই অপশানটা থেকে তো রিটার্নটা একটু কম পেলাম, আগেরটাতে 8,65,000-এর মতো পেয়েছিলাম। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগের যে অপশানটা ছিল সেখানেতে প্রথম 5 বছরের জন্য ইন্টারেস্ট তো ঠিক আছে, কিন্তু পরের 2 বছর সেইখানটাতে যে ইন্টারেস্ট আমি ধরছি সেটা কিন্তু আমি টোটালি অ্যাজিউম করছি, কারণ আমি আজকে জানি না যে আগামী 5 বছর পরে এফডিতে সেই সময়তে এসবিআইয়ের কত ইন্টারেস্ট হবে। কিন্তু সেকেন্ড অপশানেতে যেখানেতে আমি আজকে দাঁড়িয়েতেই কিন্তু আগামী 7 বছরের এফডির রেট কত সেটা জেনে যাচ্ছি, কারণ এটা তো 7 বছরের জন্য ফিক্সড ডিপোজিট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি শিওর জানবেন যে 8,55,700 টাকা কিন্তু আপনি পাচ্ছেনই। কিন্তু প্রথম অপশানটাতে কিন্তু ওটা চেঞ্জ হতে পারে, বেশিও পেতে পারেন, কারণ তখন যদি এফডি রেট বেড়ে যায় তাহলে আপনি বেশিও পেতে পারবেন। এবার প্রথম যে দুটো অপশানের কথা আপনাকে বললাম এটাকে আমি ভার্চুয়ালি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট অপশান হিসাবেই কনসিডার করতে পারি। এবার 3 নম্বর যে অপশানটার কথা আপনাকে আমি বলবো সেইখানেতে আমি একটুখানি রিস্ক নেব। তো যেহেতু সঞ্জয়বাবু সিনিয়র সিটিজেন, সেই কারণের জন্যই তার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ ক্যাপিটালটার উপর আমি রিস্ক নিতে চাই না, বরং তিনি যে ইন্টারেস্টটা পাবেন সেই ইন্টারেস্টের উপরে একটু রিস্ক নেওয়া যেতে পারে। তো এক্ষেত্রে আমার যে ইনভেস্টমেন্ট অপশানটা হবে সেটা হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মিউচুয়াল ফান্ডের একটা কম্বিনেশন। তো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে প্রথম অপশানের মতোই হবে, তিনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে ইনভেস্ট করবেন, তারপর যে ইন্টারেস্টটা পেলেন সেটাকে আরডি না করে তিনি মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন। তো প্রতি মাসে তিনি 3416 টাকা করে এসআইপি করবেন এবং এটা তিনি করবেন 7 বছরের জন্য। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম তো 5 বছরের জন্য, বাকি 2 বছর কীভাবে হবে? দেখুন, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতে একটা অপশান আছে যে আপনি চাইলে এটাকে 3 বছর আরও এক্সটেন্ড করতে পারেন সেম টার্মস অ্যান্ড কন্ডিশনেতে। তো যদি তার কাছে সময় থাকে আমি তাকে বলবো যে এটাকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটাকে আপনি আরও 3 বছর বাড়িয়ে নিন। তো সেখান থেকে আপনি প্রতি মাসে ইন্টারেস্ট পেতে থাকবেন এবং 7 বছরের জন্য আপনি মিউচুয়াল ফান্ডের এসআইপিটা করে নিন। এবার যদি মিউচুয়াল ফান্ড থেকে আমি 12% রিটার্ন পাই তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে 7 বছরে আমার টোটাল এসআইপিতে ইনভেস্টমেন্ট হচ্ছে 2,86,944 টাকা এবং ওইখান থেকে আর্নিং হলো 1,63,896 টাকা। তো টোটাল মিউচুয়াল ফান্ডের যে ভ্যালুটা আমার আসবে সেটা হলো 4,50,840 টাকা। তাহলে এই যে কম্বিনেশানটা অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং মিউচুয়াল ফান্ডের এসআইপি, এই কম্বিনেশান থেকে আমি কত পাচ্ছি 7 বছরে, টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 5 লাখ আর 4,50,840, এ দুটো মিলিয়ে আসবে 9,50,840 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই কেসেতে কিন্তু আমার রিটার্নটা আরও বেশি হচ্ছে, প্রায় 1 লাখ টাকার মতো আমি আগের দুটো অপশানের থেকে বেশি পাচ্ছি। মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট করবেন আপনি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডেতেই ইনভেস্ট করতে পারেন। এই 3টে ইনভেস্টমেন্ট অপশন আমি নিতে পারি। এছাড়াও আপনি টোটাল টাকাটাও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন। তো আমি বলবো সেক্ষেত্রে একটু বেশি রিস্কি হয়ে যেতে পারে। পুরো 5 লাখ টাকাটাই আপনি ক্যাপিটালটা মিউচুয়াল ফান্ডে দিয়ে দিলেন, তারপর মিউচুয়াল ফান্ড ভ্যালু যদি কমে যেতে পারে। আমি চাই না যে আপনি প্রতি রাতে শুতে যাবার আগে এই চিন্তা নিয়ে ঘুমোন যে আপনার এই যে টাকাটা, এই টাকাটা মিউচুয়াল ফান্ডে সব ইনভেস্ট করেছেন, তারপর যদি এই টাকার ভ্যালু কমে যায় তাহলে আপনার চিন্তা হবে। তো সেই কারণের জন্যই আপনি যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটা তো আপনি সেফ জায়গায় রাখছেন। তো সেই কারণের জন্য আপনার মনে একটা বল থাকবে যে অ্যাটলিস্ট আমার 5 লাখ টাকা সেফ আছে, যা হচ্ছে ইন্টারেস্টের উপরে হচ্ছে, তো সেটার উপর অল্প একটু ঝুঁকি নেওয়া যেতে পারে। কিন্তু টোটাল টাকাটার উপর ঝুঁকি নেওয়াটা আমার মনে হয় একটু মেন্টালি আপনাকে চিন্তায় ফেলে দিতে পারে। সেই কারণের জন্য আপনাকে আমি এই 3টে অপশানের কথাই বললাম। এরপরে সঞ্জয়বাবু আরও জানতে চেয়েছিলেন যদি আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করি বা ইনভেস্ট করি তাহলে কিভাবে ইনভেস্ট করব, তার প্রসেসটা কী। দেখুন, এর দুটো প্রসেস আছে। মিউচুয়াল ফান্ড দু ধরনের হয়। প্রথম, এটাকে বলা হয় ডাইরেক্ট স্কিম, আরেকটাকে বলা হয় রেগুলার স্কিম। ডাইরেক্ট স্কিম হলো যে আপনি যখন মিউচুয়াল ফান্ডটা কিনছেন, যে কোম্পানি মিউচুয়াল ফান্ডটা ইস্যু করছে আপনি ডাইরেক্ট তাদের থেকেই মিউচুয়াল ফান্ডটা নেবেন, তখন সেটাকে আমি বলবো ডাইরেক্ট স্কিম। এইবার যদি আপনি সেম মিউচুয়াল ফান্ডটা ডাইরেক্ট ওই মিউচুয়াল ফান্ড হাউস থেকে না নিয়ে থার্ড পার্টি বা ডিস্ট্রিবিউটিং এজেন্টের থ্রু দিয়ে নেন, তখন সেটাকে বলবো রেগুলার প্ল্যান। তো ডাইরেক্ট যদি আপনি ইনভেস্ট করতে চান তাহলে আপনার কাছে দুটো অপশান থাকছে। এক, আপনি যে মিউচুয়াল ফান্ড কিনতে চান সেই মিউচুয়াল ফান্ডের যে অফিস সেইখানে গিয়ে আপনাকে বলতে হবে যে আমি এখানে ইনভেস্ট করব, এবং অফলাইন প্রসিডিওর আছে, সেখানে ফর্ম টর্ম ফিল আপ করে আপনি সেটা ইনভেস্ট করতে পারেন। অথবা সবথেকে সহজ অপশান যেটা, সেটা হলো অনলাইন অপশান। অনলাইনেতে সবার কাছে আজকাল মোবাইল আছে, মোবাইলেতে প্লে স্টোরেতে গিয়ে বিভিন্ন ধরনের এই ডাইরেক্ট ইনভেস্ট করার অ্যাপ আছে, সেই অ্যাপ আপনি ডাউনলোড করে নিতে পারেন। গ্রো অ্যাপ, ইটি মানি অ্যাপ। তো এই অ্যাপ ডাউনলোড করে সেখানে আপনার ডিটেলসগুলো দিয়ে দিতে হবে
তারপরে সেইখান থেকে আপনি অনলাইনেতে এসআইপি চালু করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার কি হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ওই গ্রো অ্যাপের সাথে লিঙ্ক থাকবে এবং প্রতি মাসে আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা কাটা যাবে। এবং যখন আপনি এটা বিক্রি করতে চান তখন এই গ্রো অ্যাপের মাধ্যমে বিক্রি করে দেবেন এবং আপনার টাকাটা ওই গ্রো অ্যাপের সাথে যে অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেভিং অ্যাকাউন্টটা সেখানে জমা পড়ে যাবে। এটা হলো অনলাইন অপশান। যদি আপনি টেক স্যাভি হন বা যদি এই বিষয়ে কমফোর্টেবল হন তাহলে আপনি এই অপশানটা বেছে নিতে পারেন। এরপরে যে অপশানটা রইল সেটা হলো রেগুলার অপশান। রেগুলার অপশানটা খুবই সহজ, কিচ্ছু করতে হবে না। যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনি বলবেন যে আমি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাই। যে কোনো একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেগুলো ভালো চলছে সেরকম একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আপনি এসআইপি করতে পারেন। বাকি কাজটা যে ব্যাংকে যাচ্ছেন তারাই করে দেবে। এক্ষেত্রে কিন্তু আপনার রেগুলার অপশন হলো একটুখানি আপনার থেকে চার্জ কাটা যাবে, খুব বেশি না, ওই 1.2 থেকে 1.4% এইরকম একটা চার্জ আসবে। সেরা ফ্লেক্সি ক্যাপ ফান্ড কী কী আছে সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি। এই ভিডিওর শেষেতে এন্ড স্ক্রিনে আপনি সেটা দেখতে পাবেন। তো সেখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে ভালো ফ্লেক্সি ক্যাপ ফান্ড কী কী আছে। আপনারা যারা আপনার এই চ্যানেল দেখেন তাদের মনেও এরকম আপনাদের বিভিন্ন পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। তো যদি আপনার মনে কোনো পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কোশ্চেন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেবার। ধন্যবাদ।